রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় বেশ কটি ভবনে সারা রাত ধরে জ্বলতে থাকা আগুনে নিহত হয়েছেন অন্তত ৬৭ জন, আহত হয়েছেন প্রায় অর্ধশত। সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করলেও আগুন দ্রুত ছড়িয়ে এমন ভয়াবহ রূপ নেওয়ার কারণ রাসায়নিক ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে থাকা রাসায়নিক পদার্থ। ২০১০ সালে পুরান ঢাকার নবাব কাটরার নিমতলিতে লাগা আগুন রাসায়নিক গুদামের সংস্পর্শে এসে মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে কেড়ে নিয়েছিল ১২৪ জনের প্রাণ। সে ঘটনার পর সরকার ২০১০ সালের সেপ্টেম্বরের মধ্যে কেমিক্যাল কারখানা ও গুদামগুলো সরানোর নির্দেশ দিলেও তা হয়নি। ২০১১ সালে সরকার কেরানীগঞ্জে রাসায়নিক পল্লী করে ২০১৪ সালের মধ্যে আবাসিক এলাকায় ভয়াবহ দাহ্য পদার্থের এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও সে পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। এসব কারখানার বেশিরভাগেরই ফায়ার সার্ভিস বা সিটি কর্পোরেশনের অনুমোদন না থাকলেও আবাসিক ভাড়াটের চেয়ে অন্তত ৫ গুণ বেশি ভাড়া পেয়ে অবৈধ কারখানা মালিকদের কাছেই বাড়ি ভাড়া দিচ্ছেন ভবন মালিকেরা। নিমতলী ট্র্যাজেডির পর ফায়ার সার্ভিস পুরান ঢাকায় কেমিক্যাল কারখানা রয়েছে এমন ৪০০ আবাসিক ভবনের তালিকা করে মালিকদের কয়েক দফা নোটিশ দিলেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমোদন না থাকায় এসব ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারেনি সংস্থাটি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার হিসেব বলছে, পুরান ঢাকায় এখনও দাহ্য পদার্থে ঠাসা ২৫,০০০ রাসায়নিক গুদাম আছে, যার মধ্যে ১৫,০০০ই আবাসিক ভবনের মধ্যে। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা। প্রতিদিনের মতো ফেসবুক আর ইউটিউবে তো আছি। পুরান ঢাকার অগ্নিকাণ্ড নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক মেজর AKM শাকিল নেওয়াজ, FBCCI এর সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। স্বাগত আপনাদের তিনজনকেই। AKM শাকিল নেওয়াজ, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি কাল সারা রাত আসলে ওই ঘটনাস্থলে থাকবার পর, আজও সারাদিন ব্যস্ত থাকবার পর আমাদেরকে সময় দিয়েছেন। আপনি যদি আমাকে একটু কাল রাতের মানে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের বর্ণনা দিয়েই শুরু করেন যে কি অবস্থায় আপনারা দেখলেন। আমরা দেখলাম সারা রাত ৬.৫ ঘন্টা আপনাদের বোধহয় লাগলো আগুন নেভাতে এবং ৩৭টি ইউনিট কাজ করলো। ৩৭টি ইউনিট মানে আসলে কতজন কর্মী? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সর্বপ্রথম আমি এই জানাচ্ছি যে চৌহাট্টাতে যারা মৃত্যুবরণ করেছেন নৃশংসভাবে তাদের আত্মার মাগফিরাত জানাচ্ছি, এবং আমরা লাইফ সেভিং ফোর্সের প্রত্যেকটি সদস্য তাদের পরিবারের সবাইকে আমরা জানাচ্ছি। তাদের সাথে এক ইয়াতে আমরা সমবেদনা জানাচ্ছি যাতে আল্লাহ তাআলা তাদেরকে সে রহমত দান করেন এইটাকে সহ্য করে নেওয়ার জন্য। দেখা যাক এখানে পুরান ঢাকার আসলে বুঝতে হবে এটা কেন ডিভাস্টেটিং এফেক্টটা হলো ওই জায়গায়, সেই জিনিসটা আসতে হবে এখানে। এখানে হ্যাজার্ড যে ফ্যাক্টরগুলো ছিল আপনি দেখেন ওই টাইমটা, ওই যে কি টাইমটা যেটা ছিল সেই টাইম ওই একমাত্র জায়গা যেখানে আপনি স্পেশাল জায়গা ছিল সেখানে একটা ক্লগ অবস্থায় ছিল। সেখানে প্রায় ২০টির মতো মোটরসাইকেল ছিল এবং আপনার ৩-৪টির মতো আপনার গাড়ি ছিল, ট্রাক ছিল, বিরাট সব কম। এদের ভিতরে দেখেন যে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলের ভিতরে কিন্তু আপনার পেট্রোল, যেটা বলে আমরা অ্যাক্সেলারেটেড মিনস, আপনি যে ট্রাকের উপরে পুরো আপনার LPG সিলিন্ডার ভর্তি ছিল। তারপরে যদি আপনি এখানে আসেন ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট, সেখানে ট্রান্সফরমার আছে বিভিন্ন রকম, তারপরে হলো আপনার এসি ছিল, তারপরে এখানে থিনার আইটেমগুলো ছিল, তারপরে এখানে আপনার যে ন্যাচারাল গ্যাসের লাইনগুলো ছিল, এবং হোটেলগুলোতে তখন কিন্তু পুরোপুরি রান্না চলতেছিল এবং ওখানে বিয়ের অনুষ্ঠান ছিল, অনেক লোক ওখানে কিন্তু আপনার জমায়েত ছিল এবং তারা LPG সিলিন্ডারের রান্নাবান্না ওখানে করতেছিল। কেমিক্যালের যে স্টোরেজগুলো ছিল, নেল পলিশের পুরা স্টোর এখানে ছিল, বডি স্প্রের ছিল পুরা স্টোর ছিল, শেভিং ফোম, অ্যারোসল, তারপরে রেসিন, এটা হলো কেমিক্যাল আইটেম। এটা হলো আপনার রেসিনটা হলো আপনার এটা দানার মতো অনেকটা, যেটাতে প্লাস্টিক তৈরি করা হয়ে থাকে। তো এই এনভায়রনমেন্টে যখন আপনি ট্রিগার ইভেন্ট যেটা বলে থাকি আমরা, যখন আগুন যেদিকে যাচ্ছে আরো বেড়ে উঠছে, এটাকে না, এই যেমন আগুন একটার থেকে উৎপত্তি হওয়ার মাত্রই এটা চেইন অফ ফায়ার হয়েছে, মানে একটার থেকে আরেকটা
উইদিন 30 সেকেন্ডের ভিতরে যে এফেক্টটা হয়েছে সেই এফেক্টটাকে বলে ডেটোনেশন ইফেক্ট আমরা বলে থাকি, ওয়েভ ইফেক্ট, ফ্র্যাগমেন্ট ইফেক্টস এবং রেডিয়েশন ওয়েভ, যেটা ফ্ল্যাশ ওভার ওয়েভ বলে থাকি। ডিটোনেশন এফেক্ট বলছেন মানে সারা রাত ধরেই প্রতিবেদকরা লাইভে বলছিলেন যে বিস্ফোরণের আওয়াজ পাচ্ছে। মানে ফায়ার সায়েন্সে বলছি আমি, রেডিয়েশন ইফেক্ট মানে আমরা ফ্ল্যাশ ওভার বলি, যেটা টেম্পারেচার হলো 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের অ্যাবভ এবং 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এরকম একটা জায়গা থেকে বাঁচতে হলে পরে মিলিটারিতে একটা ওয়ার্ড আছে, যখন কোনো এক্সপ্লোশন হয়, হিট দি গ্রাউন্ড। যারা হিট দি গ্রাউন্ড করতে পারছে তারাই কিন্তু মোটামুটি বেঁচে গিয়েছে, আর যারা পারে নাই এবং উইদিন 30 সেকেন্ডের ভিতরে কিন্তু মাস ক্যাজুয়ালিটি ওখানে হয়ে গিয়েছে। এবং তারপরে যে ক্যাজুয়ালিটিগুলো হয়েছে, যেহেতু মানে আগুনটা লাগার 30 সেকেন্ডের মধ্যে Within আসলে 30 সেকেন্ডে যা হবার হয়ে গেছে। আপনারা যখন গিয়েছেন তখন এটা আসলে তখন আর করারই না, তখন আমরা যে দেখি 5টি বিল্ডিং এ পোড়া আগুন ধরে গিয়েছে। এবং তখন আমি অ্যাজ এ কমান্ডার, তখন আমার ফার্স্ট ইউনিটটা আপনার 7 মিনিটে তারা রিচ করেছে, 10:38 মিনিটে আমরা খবর পেয়েছি এবং 10:45 মিনিটে আমরা রেসপন্স করেছি। এবং অ্যাজ এ কমান্ডার, অপারেশন কমান্ডার হিসেবে আমার লোকজনকে আমি বলেছি যে কনফাইন দ্য এরিয়া অ্যান্ড ডু অর ডাই কন্ডিশন, হয় সেভ করো নইলে তোমার আর কোনো গতি থাকবে না। কারণ এই আগুন যদি আমরা কনফাইন না করতে পারি এশিয়া মহাদেশে, আমি আপনাকে বলতে পারি আজ এ ফায়ার প্রফেশনাল হিসেবে বলি, এশিয়া মহাদেশের সমগ্র ফায়ার স্টেশন এনেও এখানে এটা কন্ট্রোল করা যা সম্ভবত না। এবং এটা সম্ভব হয়েছে একমাত্র প্রফেশনাল ফায়ার ফাইটার এবং ডেডিকেটেড ফায়ার কতজন 37 ইউনিট মানে আসলে এবং আমরা নিয়ার অ্যাবাউট 300 ফায়ার ফাইটার দ্বারা এখানে আমরা ফায়ার ফাইটিং করেছি। ইভাকুয়েশনের যে কাজ হলো, যে আশপাশের ভবন থেকে কয়েক ঘন্টার মধ্যে আমরা শুনলাম লোকজনকে সরিয়ে নিতে পেরেছেন আপনারা নিরাপদ জায়গায়, সেটাও কি আপনারাই করেছেন? এটা গ্রেট অ্যাচিভ। শুনেন, একটা ডিজাস্টারকে মোকাবেলা করতে হলে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ক্যানট ডু এনিথিং। এখানে আপনার কিন্তু লোকাল পিপলের ইনভলভমেন্ট, তারপরে নাইবার পিপলের ইনভলভমেন্ট, সবাই কিন্তু আমরা একত্রে কাজ করেছি, সেই জন্যই কিন্তু এই অ্যাচিভমেন্টটা এসেছে। বাট যে মৃত্যুর যে ব্যাপারটা সেটা কিন্তু উইদিন 30 সেকেন্ডের ভিতরে এটা কিন্তু হয়ে গেছে। মেজর শাকিল নেওয়াজ, আমি এরপরে যখন আপনার কাছে আসবো, আমি আসলে দুটো প্রশ্ন, এক হচ্ছে এই যে রাসায়নিক ঠাসা বা দাহ্য পদার্থে ঠাসা জায়গায় আপনাদেরও তো আসলে জীবনের ঝুঁকি থাকে যখন আপনারা কাজ করেন, সেই প্রসঙ্গটি নিয়ে আমি আলাপ করতে চাই। আর আমি আলাপ করতে চাই নিমতলির ঘটনার পর, 2010-এর ঘটনার পর আপনারা তালিকা করলেন, নোটিশ দিলেন, কি লাভ হলো? কারণ মোহাম্মদ হেলাল উদ্দিন আসলে অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি যে অবহেলায় আবার আগুন। কারণ আপনি তো জানেনই ব্যবসায়ী নেতা হিসেবেও, কারণ এফবিসিসিআই আবার সেই ব্যবসায়ীদের পক্ষেও নানা দেন দরবার করে আসছে সরকারের সঙ্গে। কিন্তু রাসায়নিকের গুদামগুলোকে আপনার মনে থাকবে 2010-এর জুনে আগুন লাগলো, পরে তখনকার শিল্পমন্ত্রী বললেন 2 মাসের মধ্যে সরিয়ে দেওয়া হবে। সরকার তারপরে 3-3.5 মাস সময় দিয়ে নোটিশ দিল, আদালতে যাওয়া হলো, আদালত থেকে নোটিশ এলো। এ সপ্তাহেও একদিন গিয়ে হাত জোর করে বলে এসেছেন দক্ষিণের মেয়র যে মানে রাসায়নিকের দোকানগুলো সরতে হবে, গুদামগুলো সরতে হবে। সরে না কেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শাকিল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি যে কাজটি করেছেন গতকালকে, এটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া। এবং আমরা একটি জায়গাকে সবসময় বলি যে ওই ফায়ার সার্ভিস একমাত্র প্রতিষ্ঠান যে কোথাও কোনো আগুন লাগলে পরে ওনারা ধর্ম বর্ণ খোঁজেন না, ওনারা আগে কাজটি করতে যান। এই জন্য ধন্যবাদ জানাই। প্রশ্ন হচ্ছে যেটা কথাটা বললেন যে নিমতলির যখন আগুনটা লাগলো তখন আমি বিসিসির দায়িত্বে, মানে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম। আমরা কিন্তু ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় মিটিং করেছি। তখন ফায়ার সার্ভিসের ডিজি সাহেব ছিলেন, শাকিল ভাই জানেন যে আমাদের নাইম সাহেব, ব্রিগেডিয়ার নাইম সাহেব, উনি অত্যন্ত একজন সজ্জন মানুষ। ওনাকে নিয়ে আমরা দফায় দফায় মিটিং করেছি। সমস্ত ব্যবসায়ীরা বলেছে আমরা কোনো ধার্য পদার্থ আমরা মৌলভীবাজার চকবাজারে রাখবো না, এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এবং মানুষ কিন্তু ব্যবসা করে মরে যাওয়ার জন্য না, আমি প্রফিট করবো কিন্তু মরে তো যাবো না। এই কাজগুলো আমরা করে আসলাম এবং সেখান থেকে আমরা কেরানীগঞ্জে গেলাম, ওখানে কোথায় গোডাউন হবে সেগুলো আমরা ঠিক করে দিলাম এবং কত দিনের মধ্যে যাবে সেগুলো ঠিক করে দিলাম এবং মানুষ যেতেও শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে কাজটি আপনি করলেন, এরপরে দেখভালটা কে করবে? এরপরে দেখভালের দায়িত্ব কারা গেল? মানে তাহলে ব্যবসায়ীরা না, ব্যবসায়ীরা চলে গেলেন, কিন্তু ওই সময়টা কিন্তু আর কেউই ছিল না। আমরা একদম ধরে ধরে দেখে দেখে বলছি। এবং ওখানে কোন সময়টার কথা বলছেন যে আপনারা ধরে কথা বলছি, ধরে ধরে পাঠিয়ে দিতে পারলেন? আমরা সবাইকে বলে আমরা কেরানীগঞ্জে বলে দিছি যে ওখানে যেতে হবে বললেন নাকি পাঠাতে পারলেন? না না, যেতে হবে বলছি আমরা। এই কারণে বলছি না, বলি
বলি আপনাকে, আমরা ওই সময় যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে একদম মানে তরল কেমিক্যাল, যেটা মানে যেগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, ড্রামের মধ্যে প্রিজার্ভ করে, ওগুলো বলছে কোনো ক্রমে এখানে থাকা যাবে না, এগুলো কিন্তু নদীর উপরে পরে চলে তো যাবে। কাউকেই আর বাধ্য করা গেল না যেতে নদীর ওই না, পারে, বাধ্য করা গেল না তা না, কিন্তু ওনারা চলেও গেলেন। চলে যাওয়ার পরে আবার কিভাবে আসছে, এই জায়গাটা হচ্ছে আমাদের প্রশ্ন। গেলেন কবে? আপনি 2010 থেকে 11 পর্যন্ত আমরা যখন ওখানে বারবার, আপনি নাইম সাহেব আছেন, কিরানীগঞ্জ তো জায়গাটি ঠিক হলো 11তে বোধহয় না, মানে তারপরে 2014-র মধ্যে সেই কেমিক্যাল ওখানে পল্লী গড়ে ওঠার কথা। কেমিক্যাল পল্লী ঠিকই গড়ে উঠেছে, কেমিক্যাল পল্লী অনানুষ্ঠানিকভাবে গড়ে উঠেছে, সরকারিভাবে কিন্তু গড়ে ওঠেনি। আনুষ্ঠানিকভাবেই তো গড়ে উঠবার কথা ছিল। সেটাই হয়েছে। এবং এখানে আজকে কিন্তু নাইম সাহেব এক জায়গায় বলেছেন যে ব্যবসায়ীদের ওই সময় আমাদের যে সহযোগিতা আমাদের করেছে, উনি কিন্তু আজকে স্বীকার করেছেন নাইম সাহেব যে আমরা ওই সময় ব্যবসায়ীদের সহযোগিতা করেছিলাম। কিভাবে সহযোগিতাটা আমরা থেকে বলছি কোন ক্রমে ধার্য পদার্থ মৌলবাজার চকবাজার বিক্রি করা যাবে না, এখানে একটা গিঞ্জি এলাকা, ওখান থেকে আমরা এগুলো সব সরিয়ে দিলাম। ওই সময় দিলেন না সরিয়ে? না, আমরা সরিয়ে দিয়েছি। আমি আবারও না, এখন প্রশ্ন হচ্ছে আমরা তো আমি মোহাম্মদ হেলালুদ্দিন, আমি দেখছিলাম যে এফবিসিসিআই সভাপতির সঙ্গে এই যে বলছিলাম এই সপ্তাহে দক্ষিণের মেয়রের এক আলোচনা সভাতেও তিনি বলছিলেন যে বিকল্প ব্যবস্থা করে কারো কর্মসংস্থানের নষ্ট করা যাবে না ইত্যাদি যুক্তিও দিয়েছেন। সেই যুক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মোহাম্মদ হেলালুদ্দিন, আমি এরপরে যখন আপনার কাছে আসবো আমি জানতে চাইবো যে এই ব্যবসাগুলো চলতে দিতে হবে কেন? কারণ এই বিল্ডিং এর মধ্যেই প্রসাধন সামগ্রীর গুদাম এবং দোকান, পারফিউমের যে গুদাম এবং দোকান, এবং আমাদের সহকর্মীরাই যে দেখাচ্ছেন, তার মানে ইকবাল হাবিব এগুলো দেখলেই বুঝবেন আসলে নকল প্রসাধনী, নকল পারফিউম, নকল বডি স্প্রে তৈরি হচ্ছে। তার মানে ব্যবসাটি প্রথমত অবৈধ, তারপর এরকম বিপদ সৃষ্টি করছে। তারপরে কি কর্মসংস্থানের কথা ভেবে আমাদেরকে এই জিনিস সহ্য করে যেতে হবে কিনা? সহ্য করে যেতে হবে কিনা প্রশ্নটা আমি ঠিক বুঝি নাই, কারণ সহ্য তো করছি। যেতে হবে কিনা মানে তো করছি না এরকম ভাব, আমরা তো করছি এবং করছি জন্য আসলে অনেকেই আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে এরপরেও থাকবে এখানে এই দাহ্য পদার্থ এবং বাসা বাড়ি এটা একসাথে। করছি কারণ হলো আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতি এবং কঠোর পদক্ষেপ নিব বলে ভয় দেখানো, হুমকি ধামকি, এর মধ্যেই আমাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখার। এবং আমি শুনছিলাম আমাদের ব্যবসায়ী নেতার কথা, আসলে আপনি যথার্থ বলছিলেন যে 2011-20 এপ্রিল প্রথম সিদ্ধান্ত হয় দুটো কমিটির মাধ্যমে যে এইরকম দুটো শিল্পাঞ্চল গড়ে তোলা হোক। 2010 আর 11-তে কিছুই হয় না, এবং 2014 সালের মধ্যে এই কার্যক্রম করে সরে যাওয়ার জন্য একটা নিয়ম এবং সময় নির্ধারণ করা হয়। তো যে স্বপ্নের কথা উনি বললেন যে সরে গিয়েছিল আবার কেন ফেরত আসলো, এগুলো আমি শুনতে শুনতে বুঝতেছিলাম যে আসলে কেন এদেরকে আসলে ফলো আপ করা যায় না। এই দায় আসলে ওনার না, এই দায় আমি একজন পরিবেশ আন্দোলনকারী হিসেবে মাথা পেতে নিলাম। আসলে সমস্ত দায় আমাদের, যারা আমরা নির্লিপ্ত থেকেছি, যারা আমরা নিষ্ক্রিয় থেকেছি, যারা আমরা অবহেলা করেছি, এবং যারা আমরা লোভে সবকিছু সংবরণ করতে না পেরে আত্মসমর্পণ করেছি। এবং এই পুরো 70 জনের মৃত্যু অথবা 67 জন প্লাসের মৃত্যু একটি হত্যাকাণ্ড, এবং পরিষ্কার ভাষায় বলছি নির্লিপ্ততা জনিত হত্যাকাণ্ড, নিষ্ক্রিয়তা জনিত হত্যাকাণ্ড, অবহেলা জনিত হত্যাকাণ্ড, অতি লোভের কাছে পরাজিত হওয়ার হত্যাকাণ্ড। এর কারণ হলো এই, এক নৌকায় বাঘ, ছাগল আর পান রাখা যায় না। ছোটবেলায় কৌতুক করে আমরা এটা জানতাম, শিশুও জানে। কিন্তু আমার ব্যবসায়ী বন্ধুরা হয়তো বলবেন তাহলে আমরা ব্যবসা করবো কি করে? ব্যবসা অবশ্যই করবেন, কিন্তু নৌকায় বাঘ, ছাগল, পান একসাথে রাখবেন না। বাঘের জায়গায় বাঘটা না, আমি উপরতলায় থাকবো, নিচে রেস্তোরাঁ থাকবে, মাঝখানে প্রসাধন তৈরি হবে, এটা হবে না। একটা বিরতিতে যাবো, ইকবাল হাবিব আপনার কাছেই ফিরবো। একজন দর্শক ফোন করেছেন, আমি ফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিষ্কার শুনছি ভাই আপনাকে। আমি জহিরুল হক, টরন্টো, কানাডা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমি সাক্ষাৎকার দেখলাম, ঘটনাস্থলে কোনো পানির ব্যবস্থা নেই। ফায়ার হাইড্রেন্ট, উন্নত দেশের যে ফায়ার হাইড্রেন্ট থাকে দ্রুত পানি সরবরাহের জন্য, এই ফায়ার হাইড্রেন্টের কোনো চিন্তা ভাবনা চলছে কিনা? অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্ন নিশ্চয়ই মেজর শাকিল নেওয়াজকে করব। সরোয়ার্দির আগুনের পরেও আসলে এই প্রসঙ্গে কথা হচ্ছিল যে বাংলাদেশে ঢাকাই বোধহয় একটা রাজধানী শহর যেখানে এই হাইড্রেন্ট নাই, কাজ হচ্ছে কিনা তা নিয়েও জানতে চাইবো। ফিরবো স্থপতি ইকবাল হাবিব আপনার কাছে একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে। ইকবাল হাবিব, আপনি বলতে শুরু করেছিলেন যে এই যে একই বাড়িতে রেস্তোরাঁ, প্রসাধনীর কারখানা, রাসায়নিক গুদাম, তারপরে আবার বাসাবাড়ি। এবং এই যে ঘটনাটা ঘটেছে সেটি যদি দেখেন যে একটা রেজোনেন্স হয়েছে, অর্থাৎ একটি ছোট দুর্ঘটনা পর পর আরো অসংখ্য দুর্ঘটনা, এবং যেগুলো ক্যানিস্টারগুলো উনি বর্ণনা করছিলেন যে এটা একদম বোমের মতো ছুটাছুটি করে করে সমস্ত জায়গায় মুহূর্তের মধ্যে। এবং যারা কেমিক্যাল, আমরা যারা রসায়নের ছাত্র, তারা কিন্তু জানি এই বোমার ঘটনায় প্রথমে সংকুচিত, তারপর একটা ব্যাপক একটা অনেক পাওয়ারফুল একটা ওয়েভ, প্রেসার ওয়েভ এটা ছড়িয়ে যায়, এবং ওটা যখন ছড়িয়ে যায় তখন কিচ্ছু সে সাথে রাখে না। মুশকিল হচ্ছে কি জানেন, কাল সারা রাত ধরে এই জন্য মনে হচ্ছিল আগুন একটু থামছে, তারপরে বিস্ফোরণ এবং আবার। আমি পরিষ্কার ভাষায় বলি, এই যে আপনার শুরুতে আপনি বলছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সেই সময় জরিপ করে বলেছিল প্রায় 25,000-এর ঊর্ধ্বে এই ধরনের গোডাউন সেখানে রয়েছে। সরকার স্বীকার করলেন যে না। তার মানে তো ইকবাল হাবিব, আসলে এই যে 9 বছর পরে আরেকটা এরকম বড় ঘটনা, সেটা একরকমের আমাদের সৌভাগ্য বলতে হবে। আমি তো ছোট্ট এই জন্য ইতিহাসের গল্পটা বলতে চাই, চলে সবার মনে পড়বে, কারণ 9 বছর হয়েছে তো আমরা অনেক কিছু ভুলে গেছি। গোল্ড ফিশ। এবং সেই সময় সিটি কর্পোরেশন বললো না 2.5 বেশি হবে না। আর অনুমোদন যারা দেয় তারা বললেন আমরা তো 24টার অনুমোদন দিয়েছি আমদানির, আর 46টার অনুমোদন দিয়েছি এই ব্যবসা করার। তাহলে এগুলো কারা? আসলে পুরো এই অবৈধ ব্যাপারে যখন জনগণ প্রতিবাদ করে আন্দোলন গড়ে তুললো, তখন এরা সব সরে গেলেন। সত্যিই বলেছেন আমার ব্যবসায়ী নেতা, সরে গেলেন ওই এলাকা থেকে অনেক দূরে। তারপরে 6 মাস পরে এই মানুষগুলো আবার আসতে শুরু করলেন, কারণ আমরা ওই যে লাশগুলির প্রতি মর্যাদা, ওই যে আমাদের প্রতিবাদের ভাষা, সেটি ধরে রাখতে পারি। কিন্তু তাদেরও তো বৈধ হোক অবৈধ হোক এটা রুটি রুজির জায়গা। বৈধ অবৈধ নিয়ে প্রশ্ন করব মোহাম্মদ হেলালুদ্দিনকে, তার রুটি রুজির জায়গা। কাজেই রুটি রুজির জায়গা আপনি আমাকে এখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিতে হলে তার ব্যবস্থাটা তো সরকারকে করতে হবে। এবং এই জায়গায় বলছি, আমি যদি ব্যক্তিগতভাবে হাইজিন হই, আমি যদি ব্যক্তিগতভাবে একটা ভবনের সমস্ত নিরাপত্তার ব্যবস্থাপনাও করি, আমার প্রতিবেশ যদি সুরক্ষা না থাকে, আমি সুরক্ষিত নই। এই ধারণাটি ওখানে প্রতীত হয়নি, এবং যার কারণে আমরা এই 2010-এ কিন্তু তখন ডিটেল এরিয়া প্ল্যান করে ফেললাম জামিল রেজা স্যারের নেতৃত্বে। সেই আজকেও আমাকে জামিল রেজা স্যার ফোন করে বলে, ইকবাল আমি হলোটাকে, আমরা তো এগুলি করে এসেছি। ওইটা করে আসা হয়েছে যে নির্দিষ্ট জোনে। এমন একটা কালকেও দেখেও আবারও মনে হচ্ছিল যে মানে এইখানে আসলে যাবার পথ সেই জায়গাটা নাই, শুনেন, দমকল বাহিনীর গাড়ি রেখে সেই জায়গাটা শুনেন পরিষ্কার ভাবে এই সমস্ত শিল্পের জন্য নির্দিষ্ট শিল্পাঞ্চল, কারণ সরকার কিন্তু বিরাট পরিকল্পনা নিয়েছে গত 15 বছরে। সেটি হচ্ছে সমস্ত শিল্পকে বিভিন্ন শিল্পাঞ্চলে, হাইটেক পার্ক, ইপিজেড, এই জোনের মধ্যে নিয়ে যাওয়া, এটিও জোনের মধ্যে যাওয়া। কিন্তু এই ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী যারা শুধুই লোভ এবং শুধুই অবৈধভাবে ব্যবসা করতে চায়, তারা দাবি তুললো এই শিল্পকে মেরে ফেলবেন। এবং এই কথাগুলি শুনে বিনা ওজরে, বিনা চিন্তায়, এই মানুষের নিরাপত্তার কথা না ভেবে তাদেরকে নির্লিপ্ত থাকার চেষ্টা করেন। এই জন্য শুরুতে বলেছি এটা নির্লিপ্তজনিত হত্যাকাণ্ড। কিন্তু আমি এরপরে যখন ইকবাল হাবিব আসবো, মানে ওই পাড়ার মানুষেরও করবার ছিল, যে বাড়ির মালিক ভাড়া দিলেন তাদেরও তো কিছু করবার ছিল। আমি শুধু শেষ একটা কথা বলি, আমি যখন দুপুরে গেছি তখন আমাকে বলছে যে আরে ছোটবেলা থেকে দেখে আসতেছি এটা তো দানার ব্যবসা, তো ছোটবেলা থেকে করি, কই আমার তো আগুন ধরতো না, এখন তো এত ঘন ঘন ধরে গেলা, কারণ ওই দানা তো আর এই দানা সেম দানা না। এবং এই যে বিপজ্জনক দানা নিয়ে আমি ওখানে বসবাস করব, তাহলে আমার সন্তান দানাটা মারা যাবে, এবং এই মৃত্যু ভয়াবহ মৃত্যু। এই জন্য বলছি এই বোমার মতো যে ঘটনাগুলি ঘটেছে এর প্রমাণ করে যে যদি 50 গজ 100 গজ দূরও এই ব্যবসা আপনি কাউকে করতে দেন, আপনি নিরাপদ না। আমরা তাহলে এই 9 বছর ধরে প্রতিশ্রুতির কি ব্যবস্থা করেছি? শেষ করবো একটা প্রশ্ন আপনার কাছে ছুড়ে দিয়ে, ওই দর্শকের মতো, যে আমার 2017 সালের জুন মাসে 12ই মার্চ আমাদের মাননীয় মেয়র, নতুন মেয়র এসে বললেন খবরদার এই ব্যবসা চলতে দেওয়া যাবে না, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযান শুরু করলেন। আজকে 2019, এবারে উনি বলেছেন অভিযান, এখন উনি বরং অনুনয় বিনয় করছেন, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, মানে ব্যবসাগুলোই তো মনে হচ্ছে, এই যে ব্যবসাগুলো পুরান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন গত 2 বছর ধরে নবায়ন করছে না, কোনো ট্রেড লাইসেন্স দিচ্ছে না, ফায়ার সার্ভিস তাদেরকে কোনো অনুমোদন দিচ্ছে না। এই অবৈধ ব্যবসা এফবিসিসিআই, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বা সেই পাড়া মহল্লা, এরা অনুমোদন বা একরকমের কি বলবো সুরক্ষা দিতে চাচ্ছে কেন? এই ব্যবসাগুলোর তো ব্যবসা করারই অধিকার নাই। এফবিসি সুরক্ষা দিচ্ছে, ব্যাপারটা ওইরকম না। আপনি দেখেন ফায়ার সার্ভিস দিচ্ছে না লাইসেন্স, সিটি কর্পোরেশন লাইসেন্স দিচ্ছে না, বাট আমরা কি
ফায়ার সার্ভিসকে বলছি, সিটি কর্পোরেশনকে বলছি যে আমাদের লাইসেন্স দেওয়া হোক, আমরা কিন্তু বলি নাই। আমরা যেটা বারবার চেষ্টা করেছি ব্যবসায়ী হিসেবে, এবং ওখানকার লোকাল যে সমিতিগুলো আছে আমার, তারাও চেষ্টা করেছেন যাতে এই ব্যবসাগুলো কোনো ক্রমেই এই গিঞ্জি এলাকা, বিশেষ করে চকবাজার, মৌলভীবাজার মতো জায়গা চলতে না পারে। এবং আমরা 2010-11-12-তে আমরা চেষ্টা করে তাদেরকে সরিয়েও দিলাম। এবং আপনি কামরাঙ্গীরচর এখন গিয়ে দেখবেন যে শত শত কেমিক্যাল, কিন্তু সেখানেও যখন নিজে গড়ে উঠেছে তাহলে ওগুলো খুব নিরাপদভাবে গড়ে উঠেছে, নিরাপদভাবে গড়ে ওঠে নাই। আমি সেটা তাহলে তো সরিয়ে কোনো লাভ হলো না। এই দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, এই দায়িত্ব কিন্তু ব্যবসায়ীর না। এখন রাষ্ট্র যদি সেই কাজটি না করে সেটা তো আমি করতে পারবো না, এটা আপনাকে বুঝতে হবে। যে আমরা ঠিক আছে, আপনার সঙ্গে একমত আমি যে ওখানে যেটা গড়ে উঠছে সেখানেও কিন্তু কোনো না কোনো বাড়ির মানে আঙিনাই গড়ে উঠছে, এরকম না যে তাকে পার্টিকুলার জায়গা দেওয়া হয়েছে যে তুমি এই ব্যবসাটা এই জায়গায় করবা, এটা আমাদের কিন্তু হয় নাই। আর না হওয়ার কারণে আমাদের যা কপালে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ক্যাজুয়ালিটি কিন্তু আমরাই দিচ্ছি, ব্যবসায়ীরা কিন্তু মারা যাচ্ছে। এই যে আজকে যে মানুষগুলো মারা গেলেন, এর আগে যারা মারা গেলেন, এটা তো আমার শ্রমিক যারা, তারাও তো আমার মানুষ মারা হ্যাঁ না, মানুষ না না, এইগুলো ঠিকই আছে। প্রশ্ন হচ্ছে এই যে বিষয়গুলো আমাদেরকে আজকে যে আহাজারি দেখলাম, আজকে যে কান্না দেখলাম, কার চোখের পানি ওই সময় স্থির থাকে? আমরা তো এটা চাই না। না, কিন্তু তাহলে এটা কেন হলো? মানে আমার দর্শক লিখছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 2009 থেকে বলছি, মেয়রও মানে আজ সারাদিন ধরে সরকারের নানাজন এটা বলছেন, শিল্পমন্ত্রী তো কয়েক দফা পাল্টেও গেলেন এর মধ্যে। এটা কি বলার বিষয়? অবৈধ ব্যবসাগুলো টিকে থাকতে পারছে। এখন অবৈধ ব্যবসার জন্য দায়িত্বটা কে নেবে? আমি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী? আমরা সমিতির দায়িত্ব পালন করি অথবা ওখানে লোকাল সমিতি পালন করে, তারা কি গিয়ে তাকে লাঠি দিয়ে অথবা আইন দিয়ে তাকে তুলে দিতে পারবে? এই যে কথাগুলো আজকে আসছে যে অবৈধ ব্যবসাটা, 2 নম্বর ব্যবসাটা এই বিল্ডিং এ একেবারে নাগের ডকায় চলছে, এটা কি কেউ দেখছে না? তার 20 গজ দূরে হচ্ছে আপনার আমাদের চকবাজার থানা, প্রসাধনীর ব্যবসা, চকবাজারের 20 গজ দূরে হচ্ছে চকবাজার থানা। তারপর চকবাজার, মৌলভীবাজার এমন একটি ব্যবসা জায়গা যেখানে প্রতিদিন বিভিন্ন সরকারি এজেন্সিগুলো থাকে। আপনি এখান থেকে বড় জোর আপনার 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে হচ্ছে সিটি কর্পোরেশন দক্ষিণ। তো এদের আমরা কিন্তু বারবার বলছি যে এইটা আসলে একটা কারেকশন হওয়া দরকার। আমরা কারেকশন করতে পারছি না। আমরা যখন সবাইকে নিয়ে বসছি, কেউ বলছেন আমরা এখানে থাকবো, কেউ সবাই বলছে আমরা চলে যাব। এবং যারা আপনারা কি এফবিসিসিআই এর পক্ষ থেকে সরকারকে কোনো চাপ সৃষ্টি করেছেন কিনা যে এটা তো দ্রুত করতে হবে? মানে সরকার কি ভুলে গিয়েছিল? মানে তদারক করেছেন, হ্যাঁ, মানে তদারক করেছেন কিনা? মানে কেরানীগঞ্জের রাসায়নিক পল্লী হবার কথা হলো না কেন এতদিনে? এই চাপগুলো কে দিচ্ছে সরকারকে? হ্যাঁ, এখন এই কথাগুলো আমাকে বললে আমি আসলে এর চেয়ে বেশি উত্তর দিতে পারবো না। এই কারণে এফবিসিসিআইতে প্রতি 2 বছর পর পর নেতৃত্ব বদলায়। এখন যখনই বদলায় তারা সেই দায়িত্ব যদি পালন না করেন, আজকে ঘটনার জন্য আমি যে দাবিটা সকাল থেকে আমি বারবার এইজন্য দায়টা আমি নিয়েছি, কেউ দায় নেবে না, এজন্য আমি নিয়েছি। এজন্য সকাল থেকে কিন্তু আমি ফাঁসি দাও, সকাল থেকে আমি বারবার বলছি যে এই ঘটনার জন্য এফবিসিসির পক্ষ থেকে বেসরকারি ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হোক। হ্যাঁ, যাকে দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে এটা বোঝার কি আছে। মানে অবৈধ কারখানাগুলো ছিল, আগুন প্রথমে একটি সিলিন্ডার বিস্ফোরিত হলো, তারপরে সেখান থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার, তারপরে দাহ্য পদার্থে, তারপরে এটা একটা মাল্টি বাস্টের বিষয় দাঁড়িয়েছে। হ্যাঁ, এবং 30 সেকেন্ডের মধ্যে জায়গাটা ঘটে গেছে। আর আমার কথা হচ্ছে এই জায়গাটা যে আসলে ওই জায়গাটার মধ্যে আমরা যদি মৌলভীবাজার, চকবাজার তুলে দেওয়া যাবে না, ওখানকার ব্যবসায়ীদের ব্যবসা করতে দিতে হবে। কোন ব্যবসা করবে? যেটা দাহ্য পদার্থ না, যেগুলো আমরা বারবার বলছি এগুলো চলে যাবে। এবং ব্যবসাটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে চলেও গেলেন, এরপরে যখন আসছে তখন কিন্তু আসলে আমাদের আর কিছু করার থাকে না। আর ব্যবসায়ীদের ব্যবসা করতে দিতে হবে। এই প্রসঙ্গটা নিয়ে আমি মেজর শাকিল নেওয়াজ আপনার কাছে আসতে চাই যে মানে 2009 আগুনের পর আপনারা তো প্রথমেই বললেন যে আসলে এই দাহ্য পদার্থের গুদাম এবং কারখানাগুলো এই মানে জনবসতি থেকে সরাতে হবে, মানে যেটা ইকবাল হাবিব বলছিলেন যে একই সঙ্গে লোকালয় এবং এই বিষয়ে চলতে পারে না। কিন্তু তাতে আসলে কেউ কর্ণপাত করলো না কেন? দেখেন, আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আমরা কিন্তু অ্যাবসলিউটলি আমাদের রেগুলেটরি বডি হলে আমরা ফায়ার নিয়ে কাজ করি। মানে সবাইকে বুঝতে হবে এখানে কিন্তু জায়গাটা যে আপনি হয়তো কেমিক্যাল নিয়ে কাজ করতেছেন, কেমিক্যালের লাইসেন্স কিন্তু একজন দিচ্ছে, বাট এটা আগুন ধরলে পরে আমি ইনভলভ হয়ে যাচ্ছি। আপনি হয়তো বিল্ডিং করছেন, বিল্ডিং ভাঙলে পরে আমি ফায়ার সার্ভিস এখানে ইনভলভ হয়ে যাচ্ছি। মানে প্রত্যেক ক্ষেত্রে আমি সেফটি হিসাবে বা আপনি সাবস্টেশন হিসাবে আমি কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছি। বাট প্রবলেমটা হলো যে আপনার কথা না শুনলেও চলছে। প্রবলেমটা হলো যে আপনি যখন জিনিসটা করছেন আমার কাছে কিন্তু অনুমোদন নিচ্ছেন না। সেই জন্য বারবার আমরা কিন্তু পয়েন্ট রেজ করে আসতেছি যে ব্যাংক যখন তার হাজার হাজার কোটি টাকা কাউকে দিবে, লোন দিবে,
ব্যাংকেরও বোঝা উচিত যে হোয়ার ইজ দি সেফটি অফ দি মানি, সেই সেফটি অফ দি মানি ইনশিওর করার জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের থেকে একটা এনওসি নেওয়া উচিত। যদি আমার কাছে চায় আমি দেখবো যে হ্যাঁ সে প্রতিষ্ঠান করছে, তার এরকম আছে কিনা, তার রাস্তা আছে কিনা, পানির ফ্যাসিলিটিস আছে কিনা, যখনই আমি দেব তাকেই কিন্তু এরকম করা উচিত। তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে বলবো, অনেকে অনেক কিছু পারমিশন দিচ্ছে, প্লিজ সেফটি অ্যাসপেক্টে টেক দি এনওসি ফ্রম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। এইটুকুই করেন, আমি আপনাকে বলতে পারি, আই ক্যান গিভ ইউ দি অ্যাসুরেন্স, আমাদের সেফটি অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, কিন্তু অনেক আপনার কি ইমপ্রুভমেন্ট মনে হয়ে হয়, যাবে। মানে আপনার অভিজ্ঞতা থেকে, না, আপনার আমি জন্য এই আমার উত্তর অভিজ্ঞতা দেওয়াটাও করে কঠিন, বলতেছি। উত্তর দেওয়াটাও কঠিন, কিন্তু এই মানে চাকরিকালীন অবস্থাতেই যে কিন্তু মানে এই যে আপনারা বলছেন আমরা সকলে বুঝতে পারছি, তারপরে যে কিছু করা গেল না, মানে আজকে মন্ত্রী মিনিস্টাররা আমি- গিয়ে বলছে আমি আপনাকে বলছি- MPCCI নাকি তদন্ত কমিটি করবে। আমি দেখলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমাদের সেতু মন্ত্রীও গিয়ে বলেছেন তদন্ত কমিটি হবে। আমি আমাদের হ্যাঁ। পার্টটা করছি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কিন্তু আপনি একটা হ্যাজার্ড ম্যাপিং করেছি আমরা, কোন কোন জায়গায় আপনি হ্যাজার্ড এরিয়া, সেটা কিন্তু পিকচার আমরা দিয়েছি, এবং মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমরা বেশ কয়েকবার কিন্তু ইভেকশনে আমরা কিন্তু কাজ করেছি। তা আমরা কিন্তু আমাদের অব্যাহত চালিয়ে যাচ্ছি, এবং অদূর ভবিষ্যতে এটার জন্য যেখানে আমাদের লিগালিটি আছে, অথরিটি আছে, সেখানে আমরা কিন্তু এখন থেকে হাস্ট হব। যার বড় প্রমাণ আমরা কিন্তু দেখছেন হসপিটালের ক্ষেত্রে, হসপিটালকে আমরা 4-5 বার করে আমরা কিন্তু ওয়ার্নিং দিয়েছি, এবং তাদেরকে বলেছি উই আর ইন হার্ড লাইন, এখন কোনো এক্সকিউজ নাই। আমরা আপনার হার্ড সম্পদ লাইনে মানে কি করতে পারবেন আপনারা আসলে? আমরা যেটা করতে পারবো, আমরা ব্যানার লাগাই দেব যে এই হসপিটাল অগ্নির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখন একজন সচেতন লোক, ইউ আর দি বেস্ট ম্যান, আপনি যদি পুরান মনে ঢাকায় করেন যে বিল্ডিং এ ওই একই সাথে এতগুলো মানে কারখানা চলছে, গুদাম চলছে, সেখানেও আপনারা লাগাবেন যে এটা তো পুরান ঢাকার ব্যাপারটা কেমিক্যালের ফ্যাক্টরে, যেহেতু আমরা এটা লাইসেন্স দিয়ে থাকি না, এটা হলো এটা লুক আফটার করছেন সিটি তার কর্পোরেশন মানে তো মেয়র ওই যে মহোদয়। প্রশ্নটা আমি মানে করছিলাম ইকবাল হাবিবকে, আসলে তো পুরান ঢাকার মতো একটা জায়গায় এই যে ধরুন 2009 একটা বড় আগুন লাগলো, এরপরে এই আগুনটা লাগলো বড়, সেটা তো আসলে এক রকমের সৌভাগ্য বলতে হবে, সৌভাগ্যই বলতে হবে। বাট কারণ 25,000 বাড়িতে যদি থাকে। আমি আপনাকে বলছি, এই যে ঘটনাগুলো, আজকের যে ঘটনা হলো, এটা কিন্তু একটা গুড মেসেজ। আমরা বলছি যে ভূমিকম্পের কথা, ভূমিকম্প হলে পরে তো একটা ফায়ারে যেরকম অবস্থা হলো, হাজার হাজার ফায়ার হতে থাকবে, তখন কিন্তু পুরাতন ঢাকা কিন্তু অ্যাবসলিউটলি এটা কিন্তু অ্যাবান্ডেড হিসেবে ঘোষণা করতে হবে। এটা একটা ওয়েক আপ কল। এখন সেফ সিটি গড়ে তুলতে হলে পরে সরকার কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, এখানে সরকারের উপরে ব্লেম দিলে পরে আমি হবে না। একেএম শাকিল নওয়াজ আপনার এখানে কাছে আসবো, আপনাকে ওয়েক না আপ কল এই কথাটি আমি দেখছিলাম যে আবারও আমরা বলেছি আমি আপনাকে এখানে বলছি, আমি একটা বিরতির পরে আসি। সামাজিকভাবে আপনার কিন্তু প্যারাডাইম শেষ করতে হবে, সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। নিশ্চয়ই, যে কথা ইকবাল যে হাবিবও লোক ওই বললেন। ওয়ার্ডে বাস হ্যাঁ। করে সে কি দেখছে না যে এখানে কোন কোন কেমিক্যাল আসছে বা কি করছে, তাকে কেন প্রতিরোধ গড়ে তুলবে না? সেখানে কি ওয়ার্ডের লোক নাই, ওয়ার্ডের মেম্বার নাই, তারা কেন প্রতিরোধ গড়ে তুলবে না? সেই জায়গায় আমাদের কিন্তু নজর দিতে হবে। আর আমাদের অনেক দর্শককে আপনাদের সক্ষমতা, তারপরে পানির হাইড্রেন্ট মানে পানি ছেটানোর, পানি সংগ্রহের জায়গাও নাই, কিভাবে দমকল বাহিনী এরকম প্রতিকূল জায়গায় কাজ করছে সে নিয়ে প্রশ্ন তুলেছে। আমি আসবো আপনার কাছে, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহানী, মেজর শাকিল নেওয়াজ। আমাদের দর্শক টরন্টো থেকে ফোন করে বলছিলেন সব শহরে হাইড্রেন্ট থাকে, এটা তো আপনাদের একটা দুঃখ যে ওই যে মানে ফায়ার সার্ভিসের পাইপগুলো যেই পানির লাইনের সাথে সংযুক্ত করবার একটা ব্যবস্থা থাকে, এ তো ঢাকা শহরের মানে কোনো এলাকাতেও নাই, কোনো ব্যবস্থা হচ্ছে কিনা হাইড্রেন্টের। কালকে পানি পেলেন কোথায়? কালকে আমরা খুব ডিফিকাল্টিসের ভিতরে ফায়ার ফাইটিং করেছি, কারণ আমি যখন ফায়ার ফাইটিংয়ে যাই আমি নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে যাই, এবং পানিটা শেষ হলে পরে আমার কিন্তু আর করার কিছু থাকে না। সেই জন্য আমি গাড়ির সাথে আমার যে পানি দ্রুততর সাথে ইনবিল্ড অথবা আউটসাইড ফ্যাসিলিটির সাথে পানি কানেকশন আমার কানেক্ট করা জরুরি দরকার। পুরাতন ঢাকায় যেহেতু পানির ক্রাইসিস ছিল, সেই জন্য আমরা সুয়ারেজ লাইন থেকে আমরা প্রথমে পানির কানেকশন দিই, পরবর্তীতে আমরা যেটা হলো জেলখানার থেকে আমরা পানির কানেকশন দিয়ে করি। আর এখানে কেন পানিটা খুব দরকার ছিল, যে সমস্ত আমরা কেমিক্যাল আইটেম এখানে পেয়েছি, আমি হ্যাজমাত এক্সপার্ট, মানে আমি হ্যাজমাতে কোয়ালিফাইড এবং সিভিয়ারিন এক্সপার্ট অলসো। আমি হেজমা মানে হ্যাজমাত, হ্যাজার্ড ম্যাটেরিয়াল যেগুলো বলা হয়, কেমিক্যাল যেগুলো,
তো এখানে যেটাই বিপজ্জনক আছে পদার্থ। যে এই ধরনের যেটা হলো মিসেলিনিয়াস যে কেমিক্যালগুলো এগুলো আর হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল, এগুলো আপনার ফ্লাডেড করে দিতে হবে। ফ্লাডেড করে দিলে কুল ডাউন করলে পরে মানে আপনার এমন কিন্তু পরিমাণ পানি দিতে হবে যে ডুবে যাবে আর কি। এক্স্যাক্টলি, তাইলে কিন্তু আপনার হলো যে এটার কিন্তু ওরকম ডাটা হবে না। এবং উই হ্যাভ ডান এটা, আমরা যে টেকনিকটা এখানে করছি, কেন একটা সাকসেসফুল আসছে এটার পিছনে যাইতে হবে। আমরা প্রথমে কনফাইন করি, ব্রেকেনিং করি, যাতে এর বাইরে আগুন যেতে দেব না, 1 ইঞ্চি যেতে দেব তারপরে না। সেই পরিমাণ পানি তারপরে আসলে দিয়েছেন সেটাকে থেকে। কন্টেইন করি, তারপর আমরা পেনিট্রেশন করি। পেনিট্রেশন করে পানি পেনিট্রেশন করতে যাই অফেন্সিভ মোডে আমরা যাইতে পারি না, কারণ যে পরিমাণে এক্সপ্লোশন হইতেছিল সেটাকে কুল ডাউন করতে আমাদের ফ্লাডেড করতে হয়েছে পুরা পানি দিয়ে। এবং যখন কুল ডাউন হয়ে গেছে তখন পেনিট্রেট করে তারপরে কিন্তু আমাদের আমরা দর্শক ফায়ারকে সাপ্রেশন করেছি। ফারুক হোসেন আর আবু সাইদ রিয়াদ বলছেন আমরা গ্যাস সিলিন্ডার নিয়ে কথা বলছি না কেন, গাড়ির সিলিন্ডার গুলো নিরাপদ ছিল কিনা, যেইগুলো দিয়ে রান্না হচ্ছিল এলাকার অনেক মানুষ ওনার ওই বলছিলেন পয়েন্টটাতে সেগুলো। আমি জি। আসতেছি আপা, আরেকটা বলি। সুখবর হলো এখন কিন্তু ওই দিন নাই। অনেকে হয়তো বলতে পারে বাংলাদেশের রুলস অ্যান্ড রেগুলেশন ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আপনি আজকে 6 তলার উপরে বিল্ডিংয়ে যান, আপনাকে অবশ্যই ফায়ার সার্ভিসের কাছে আসতে হবে। আপনি 30 ফিট রাস্তা রেখে তারপরে সবকিছু আমাকে স্যাটিসফাই করে বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে। এখন সেই অনুমোদন নিতে হচ্ছে। এখন ওই দিন আর নাই। যেগুলো বিল্ডিং হয়েছে 1900 সালে হয়েছে সেগুলো করা যাচ্ছে না। পুরাতন ঢাকার যেটা, আমার মনে হয় যে পুরাতন ঢাকাকে নিয়ে নতুন একটা প্ল্যান করা উচিত। সেই প্রসঙ্গে একটু Safe কথা বলার city চেষ্টা করব হিসাবে ইকবাল করা হাবিবের উচিত। সঙ্গে, কিন্তু আমি আরেকটা আপনার কাছে হলো, জানতে চাই যে যে সিলিন্ডারটা জি আপা আপনি গাড়ি ব্যবহার করছেন, এই আমার গাড়িতে দায়িত্ব। বোঝা উচিত যে আপনার সিলিন্ডারে কিন্তু মেয়াদ লেখা থাকে যে 4 বছর পরে এটা পরীক্ষা করতে হবে। As a sensible man, as a wise man, don't you think you should check? আরেকটি কথা ব্যক্তি হচ্ছে যে সচেতনতা- রান্নার কাজে যে সিলিন্ডার গুলো ব্যবহার করা হচ্ছে কতটুকু নিরাপদ সেগুলো, সে অনেক ওগুলোও নাকি অনেক এইগুলা নকল। এগুলা আপা ব্র্যান্ডের একটা ব্যাপার আছে। আপনি যদি একটা ভালো ব্র্যান্ডে যান সেটা নেবে আপনার 3000 টাকা। এখন আপনি কিনবেন 1000 টাকার ব্র্যান্ড এবং 1000 টাকার ব্র্যান্ডের লো কোয়ালিটি সার্ভিসও এরকম দিবে। কিন্তু 1000 তো টাকা আমাদের টেস্ট দেবেন কেন আপনি? না হ্যাঁ। আমার কথাটা সেই না না জায়গা না, আমি এটা তো আমি ভুল এটাতে না, আসতেছি ওনারা ভাই, কিভাবে দিবেন? ভাই জি। আমি এটাতে আসতেছি। আমাদের প্রথমে মেন্টাল অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। মেন্টাল অ্যাটিটিউড চেঞ্জের না, কথা না, আমাকে তো শেষও করতে হবে। দ্বিতীয় মেন্টাল অ্যাটিটিউড চেঞ্জের কথা না, যে না, আপনি না, বলেছেন, আমি দ্বিতীয়টা একটু হলো, জানতে চাই যারা এটা রেগুলেটরি বডি আছে তারা এটা কিন্তু চেকের করতে হবে। আমার এটাই আপনার কাছে শেষ প্রশ্ন। আমি আপনি বলছিলেন প্রতিবেশীরা সিলিন্ডার কি চেকের করছে? দায়িত্ব কিন্তু আমার না। নিশ্চয়ই। আপনি দেখেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আমার দায়িত্ব যা আছে, ইভেন আপনার ইনস্টিটিউশনে কিন্তু আমি 4 বার চিঠি দিয়েছি কিভাবে সেফটি ইনশিওর করতে হবে। আমাদের এখানে Yes. এবং তারপর বোধহয় পাশের সার্টিফিকেট Yes, আমরা পেয়েছি, তারপরে yes, শুরু I'm করেছি। doing. নিশ্চয়ই। তো সবাই যদি ধন্যবাদ। সবার জায়গা মেজর থেকে শাকিল কাজ নওয়াজ, করি ইনশাআল্লাহ এতে আমি এরকম নিরাপদ অসুবিধা বোধ করি হওয়ার যে কথা আমার না। প্রতিষ্ঠান সার্টিফিকেট Exactly. পেয়েছে। এবং কিন্তু- ব্যক্তিগত হিসাবে আপনাকেও ইনশিওর করতে হবে যে আমি কোন ধরনের জিনিস, আমি কি ভার্নাবল জায়গা আছে কিনা, আমার মেজর গাড়িটা শাকিল ঠিক নওয়াজ, আছে কিনা শেষ সেটা চেক প্রশ্ন করতে আপনার হবে। কাছে। আমি জানতে চাই, বারবার সমাজকে পরিবর্তন হতে হবে এই কথাটা আপনারা সবাই বলেছেন। কারা যারা বাসাবাড়ি ভাড়া দিল নিচে রেস্তোরাঁ, এর উপরে পারফিউমের দোকান, এর উপর প্লাস্টিকের দানার গুদাম, তার উপরে বাচ্চা নিয়ে থাকছেন, বাচ্চা নিয়ে কি মালিকেরা থাকছেন নাকি না, বাচ্চা নিয়ে খুবই মালিকের নিম্নবিত্ত থাকছে না, মানুষ থাকছেন? কর্মচারীরা থাকছে। যে মালিক, তাকে অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, তাকে বুঝতে বাড়ির হবে। মালিকরা কোথায় থাকে? বাড়ির মালিকরা থেকে আপনি হয়তো হাই সোসাইটি এরিয়াতে থাকে, তাহলে বাচ্চারা ইংলিশ মিডিয়াম বিভিন্ন উচ্চতর জায়গায় পড়ালেখা করতেছে, ও কাজে সেটা এই বাড়ির ভেতরে এই রকম জায়গায় ভাড়া দিয়ে আবার মালিকরা উপরে মালিকরা, থাকছেন, কারণ এমন না। সে হাই প্রাইসই পাচ্ছে। আর দ্বিতীয়ত হলো সমাজ, কেন একটা সমাজের লোক ওই জায়গায় কোন ধরনের লোক বসবাস করছে তার চেয়ে, এবং কি ধরনের বিজনেস হচ্ছে এবং সেটা তারা কি তাকেই খোঁজ অবস্থায় নিতে হবে। আছে, তার চেয়ে বেশি কিন্তু কেউ যাবে না। মোহাম্মদ হেলালুদ্দিন, সামাজিকভাবে মানে- এখানে ইনভলভমেন্ট অবশ্যই করতে হবে, তা মানে নাহলে সম্ভব এমনই না। এক ব্যবসার এবং কর্মসংস্থান এবং জীবিকার চক্করে আমরা পড়েছি, সেখানে অবৈধ সিলিন্ডার তৈরি হচ্ছে, নকল সিলিন্ডারও বাজারে পাওয়া যাচ্ছে, গ্যাস সিলিন্ডার, অবৈধ প্রসাধনী, নকল প্রসাধনীর আড়ত গড়ে উঠছে। এই নকল ব্যবসা করা তো খুব সহজ, হ্যাঁ। সবার চোখের সামনে দিয়ে করে যাচ্ছে এবং তারা খুব দাপটের সঙ্গে করে যাচ্ছে। কিন্তু এইগুলো আমরা বহুবার বলার চেষ্টা করেছি। এখন এইগুলো কিন্তু আমরা ইচ্ছা করলেই, আপনি হয়তো আমাকে বলতে পারেন যে একজন ব্যবসায়ী হিসেবে আপনি কেন এগুলো দেখভাল করছেন না। আসলে আমাদের পক্ষে দেখভাল করা সহজ না, কারণ ওরা অনেক শক্তিশালী। এবং যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে, যেখানে এই ধার্য কিন্তু পর্বত, বাংলাদেশের সকল ব্যবসায়ীরা নাকি আবার মৌলভীবাজার, চকবাজারে গিয়ে এই প্রসাধনী আর এই বডি স্প্রে কিনে এনে বিক্রি করছেন।
ব্যাপারটা ওরকম না, হয়তো বা করছেও, কিন্তু বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি আসলে অন্যায় তো অন্যায়, এটা তো আপনাকে ন্যায় বলার কোনো সুযোগ নাই। কিন্তু যে বাড়িতে এগুলো রাখা হলো, এই বাড়িটা তো কিন্তু প্রভাবশালী মানুষের বাড়ি, কারণ এই প্রভাবশালী মানুষরা যখন কাজে আপনি যে কাজগুলো করে, বলছিলেন ব্যবসায়ীরা মারা যাচ্ছে তা ভুল প্রমাণ করতেই আমি আসলে মেজর শাকিল নেওয়াজকে জিজ্ঞেস করলাম যে ওই বাড়িতে কারা থাকছিলেন, বাড়ির মালিকরা থাকছিলেন বাড়ির না? মালিক মানে তো অন্যরা কি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, মানে অন্যরা শ্রমিকরা কিন্তু ছোট থাকছিলেন, ব্যবসা না, হ্যাঁ। শ্রমিক না, ছোট ব্যবসায়ী সেখানে থাকছে। আজকে দেখবেন যে আমাদের দেশে এই 55,000 বর্গ মাইলের মধ্যে এই 16-17 কোটি মানুষ, আমাদের কিন্তু আসলে যেখানে কাজ করে, আমি জাপানে দেখেছি আপনার একই জায়গায় মানুষ কাজ করছে, রাতে সেখানে ঘুমাচ্ছে, এখন ওদের সেফটি মেজারটা আছে, আমার সেটা নাই। এখন এইটা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের কিন্তু এরকম কোনো কারণ নাই যে আমি 10 মাইল দূরে আমি কাজ করব, 10 মাইল দূরে এসে আমি একটা নিরাপদ জায়গায় ঘুমাবো, সেই সুযোগ কিন্তু বাংলাদেশে ওরকম নাই। অতএব এই সব বিবেচনা এনে আমাকে কিন্তু ইকবাল আহমেদ, চলতে পুরান হবে। ঢাকায় আসলে পথ কি? পথ নাই, গায়ে গায়ে লাগানো বাড়ি। এক ডিটেল এরিয়া প্ল্যান করা হয়েছিল, তারপর এখন রিভাইজ ডিটেল এরিয়া প্ল্যান হচ্ছে। এখানে এই জোন ওয়াইজ এইসব জায়গাগুলো পরিশীলিতকরণ, পরিমার্জনকরণের সকল সিদ্ধান্ত নেওয়া আছে। আমাদের এই উচ্চ মাত্রার তাজ্জক পদার্থের জন্য ব্যবসায়ীরা বলছেন মাত্র 20 রকম আছে, ফায়ার সার্ভিস বলছেন 100 রকম আছে। এই বিষয়গুলোর সুরাহা আমরা করছি না, অজস্র একদম স্টেপ বাই স্টেপ সিদ্ধান্ত নিয়েছি, একটাও বাস্তবায়ন করছি না। এবং আমরা ক্ষতিপূরণ ভিত্তিক একটি সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করছি, প্রতিরোধ ভিত্তিক সমাধানের দিকে যেতে চাচ্ছি না। এবং এই সমস্ত বিষয় বিবেচনা করলে আমরা যদি আত্মশ্লাঘায় ভুগি, এখন আর হচ্ছে না। এই অনুমোদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা আছেন, আমাদের গণপূর্তের নতুন মন্ত্রী পরিষ্কার করে বলেছেন 78% ভবন যা রয়েছে ঢাকায় সেগুলো অননুমোদিত অথবা ব্যর্থ করে বসে আছে। আমরা ভয়ঙ্কর টিকিং বোমের মধ্যে বসে আছি। এখনো যদি সময় না হয় যে সমাধান চিহ্নিত হয়ে আছে তার সমাধান যাত্রা করব না, শুধু প্রতিশ্রুতি দিব আর ক্ষতিপূরণ ভিত্তিক সমাধান খুঁজবো। আমি পরিষ্কার ভাষায় আপনি বলি, সামাজিক আন্দোলনও করেন, পুরান ঢাকাও আপনার একটি কাজের খুব অবশ্যই। পুরনো জায়গা এবং অনেকদিন ধরে করছেন। আমি জানতে চাই যে আমরা বলি নতুন ঢাকা আমরা কেউ ওন করি না, কারণ আমরা বিভিন্ন মানে জায়গা থেকে এসে প্রথম প্রজন্ম। পুরান ঢাকার মানুষ তো পুরান ঢাকার মানুষ, সেখানে কেন তারা এরকম গলার অনিরাপদ? টুটি চিপে ধরে আছে। আমি পরিষ্কার ভাষায় বলছি, পুরানো ঢাকার নিমতলির ঘটনায় প্রতি বছর নিমতলি দিবস পালন হয় এবং বারবার করে তারা দাবি করেছে একটা দাবি, ফায়ার ব্রিগেডও জানে, যে আমাদেরকে লাল আর হলুদ চিহ্নিত করে দেন, আমরা ওই বাড়িতে থাকবো না, আমরা প্রতিরোধ গড়ে তুলবো। হচ্ছে না কেন? সেই চিহ্নিতকরণ পর্যন্ত সরকার করে নাই, কোনো সংস্থা দায় নেয়নি। সেই জন্য শুরুতে বলেছিলাম এই দায় আমার, আমি এককভাবে সেই দায় নিচ্ছি, শাস্তি দেন কিন্তু সরকার। শেষ প্রশ্ন ইকবাল আহমেদ, কিন্তু পুরান ঢাকায় তো বোধহয় চিহ্নিত করা আছে কোন কোন বাড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কোন কোন বাড়িতে যে কোনো সময় আগুন সেগুলো লাগতে পারে। চিহ্নিত সরকারের কাগজে, ওই চিহ্নিত জনগণের কাছে দেন, জনগণকে এম্পাওয়ার করেন টু মেক দ্য চয়েস টু লিভ প্রপারলি। আমি কোন আমি বাড়িতে থাকবো, অসংখ্য শেষ কথাটা একটা জি, বলতে চাই। হ্যাঁ। শেষ কথা হচ্ছে, মরে গেলে কেউ ব্যবসায়ী অথবা কেউ অমুক তমুক না। মরি মানব। পরিষ্কার ভাষায় নজরুল বলেছেন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। অসংখ্য ধন্যবাদ ইকবাল হাবিব, ধন্যবাদ মোহাম্মদ হিলালুদ্দিন, ধন্যবাদ মেজর এ কে এম শাকিল নেওয়াজ, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।